চাঁদনি আপার দেবর আমার বুকে হাত দিয়েছে আপা। আমি খুব ব্যথা পেয়েছি জানো। কি বৃষ্টি ছোঁয়া। 7 বর্ষীয় ছোট বোনের মুখে এমন বৃষ্টি একটা কথা শুনতেই শরীরটা শিরশির করে কেঁপে উঠল চিত্রার। ঘুমার তো মুখখানা রাগে লাল বর্ণ ধারণ করল। বোনের দিকে দৃষ্টি দিতেই দেখল ছোট্ট মেয়েটা ভয়ে কেমন গুটিসুটি মেরে বসে আছে। তাড়াতাড়ি বোনকে নিজের 2 হাতের আঁচলে আগলে নিল সে। হতভম্ব কণ্ঠে বলল, দেখি তো আমার চেরি সোনা, জামাটা একটু সরাও। আপা একটি দেখি। সবচেয়ে নিকটতম ভরসার স্থান পেয়ে মেয়েটা নির্দ্বিধায় জামা সরালো। জামা সরাতে আতঙ্কে উঠল চিত্রা। কেমন লাল হয়ে গেছে মেয়েটার সাদা ধবধবে চামড়াটা। কি ভীষণ বিশ্রীভাবেই না ছুঁয়েছে এতটুকু বাচ্চাটাকে। ভাবতেই ঘৃণায় টইটম্বুর হয়ে গেল চিত্রার শরীরের প্রতিটি শিরা উপশিরা। কেঁপে উঠল সে, অথচ বাড়ি ভর্তি এত মানুষ। ঝোঁকের বসে কিছু করে বসলে তার খেসারত না আবার ছোট চেরিকে দিতে হয়। বিরক্ত রাগ দুটো অনুভূতি মিলেমিশে একাকার হয়ে যখন আন্দোলন শুরু হলো চিত্রার মস্তিষ্কে, তখন বাহির থেকে তার ডাক পড়ল। তা আজ তার বড় বোন চাঁদনির গর্ভকালীন সময়ের 7 মাস পূর্ণ হওয়ায় ছোটোখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে চাঁদনির শ্বশুরবাড়ির লোকজনও এসেছে। অবশ্য তার আপন বড় বোন না চাঁদনি, তার বড় চাচার মেয়ে হলো চাঁদনি আপা। আর ছোট চেরিও তার আপন বোন না, তার ছোট চাচার মেয়ে হলো চেরি। চেরির পূর্ণ নাম হলো তোফা, কিন্তু আদর করে সবাই বাচ্চাটাকে চেরি বলে। আর মেয়েটা চেরি ফলের মতনই সুন্দর, আদুরে, গোলগাল। তাই তো এতটুকু বাচ্চাও আজ বাজে ছোঁয়ার শিকার হলো। চিত্রার পরিবারটা বেশ বড় পরিবার বলা যায়। চিত্রার মা বাবা, বড় চাচা চাচি, ছোট চাচা চাচি, চিত্রার আপন বড় ভাই তুহিন, বড় চাচার ছেলে 2 জন, দিহান আর ত্রিশান, ফুপি আর ফুপির একমাত্র ছেলে, বাড়ির সবচেয়ে ছোট সদস্য অনয় চেরি, চেরির আরেকজন বড় বোন যে চিত্রারও বড়, ওহিয়াপা, এবং চিত্রা নিজে। চাঁদনিও বড় চাচার মেয়ে, কিন্তু তার বিয়ে হয়েছে বিধায় তাকে এই পরিবারের দলে আর টানা হয় না, কারণ সে এখন অন্য ঘরের। একমাত্র চাঁদনির বিয়ে হওয়ার ফলে এত বড় পরিবারের একজন মাত্র সদস্য কমেছে। আপা, আম্মু শুনলে তো আমায় বকবে, তাই না? আম্মু তো বলে দুষ্টুমি করতে না, এত অচেনা কারোর সাথে খেলতে না। আমি কিভাবে জানবো ওই ভাইয়াটা আমাকে চকলেটের কথা বলে এমন ব্যথা দিবে? আমি আর দুষ্টুমি করব না আপা। চেরির এমন অসহায়ত্ব দেখে বুক ভার করে কান্না এলো চিৎকার। বয়সন্ধির বয়স তো, তাই আবেগের স্রোতে কান্নাটাই আসে প্রথমে। কিন্তু সে কাঁদবে না মেয়েটার সামনে, তাহলে মেয়েটা আরও বেশি ভয় পেয়ে যাবে। কণ্ঠনালীতে আটকে থাকা কান্নার স্রোতটা গিলে ফেলল চিত্রা। খুব কষ্টে মুখে হাসি হাসি ভাব ফুটিয়ে বলল, কেন খেলবে না তুমি? হ্যাঁ, অবশ্যই খেলবা। আপা আছি না তোমার সাথে, কেউ কিছু করবে না। আর দেখো, তুমি কেবল ওই পচা ভাইয়াটার রুমের সামনে আর যাবে না, কেমন? মনে থাকবে তো? অবশ চেরি ডানে বামে মাথা নাড়ালো। কি নিষ্পাপ ছোট্ট মুখখানা, টানা টানা মায়া মায়া 2টি চোখ বাচ্চাটার। অনেক ফর্সা আর স্বাস্থ্য ভালো হওয়ায় ভীষণ আদরে লাগে মেয়েটাকে। আর এই ছোট্ট মেয়েটার শরীরে হাত দিতে নাকি বাঁধেনি ওই লোকটার। কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে, এত সহজে তো ছাড়া যাবে না অসভ্যটাকে। বোনের মুখখানা ধুইয়ে দিয়ে সুন্দর করে চুলগুলো বেঁধে দেয় চিত্রা। কান্না করতে করতে লাল হয়ে গেছে বাচ্চাটার মুখ। পারে না যেন বুকের সবটুকু স্নেহ ঢেলে দেয় মেয়েটার তরে। চেরিকে তৈরি করিয়ে চিত্রা নিজেও গোসল করে এলো। মাত্রই কলেজ থেকে এসেছিল সে। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার, তাই এখন নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কলেজে। সেই সুবাদেই বাড়িতে অনুষ্ঠান থাকা সত্ত্বেও তাকে কলেজ যেতে হয়েছিল। সে অবশ্য তত উন্নত শ্রেণীর ছাত্রী না, কোনো মতে চলনসই রেজাল্ট হলেই সে সন্তুষ্ট। ভাদ্রের উত্তপ্ত গরমে পরিবেশ ঘমার্থ, আর সেই গরম দিয়ে এসে হুট করে এমন ঘটনার সম্মুখীন হওয়াতে বিরক্তিতে তেতো ভাব চলে এলো তার শরীরে। গোসল করায় আপাতত কিছুটা শান্তি মিলেছে।
গোসল করে লাল টকটকে একটা 3 পিস পরল চিত্রা। অতঃপর চেরির হাত ধরে বাড়ির বাগানের দিকে এগিয়ে গেল। মূলত অনুষ্ঠানটা সেখানেই। বিরাট আয়োজন করা হয়েছে চাঁদনির জন্য। কত রকমের খাবারের যে আয়োজন করা হয়েছে তা হিসেব করেও শেষ করা যাবে না যেন। চিত্রা ছুটে এসেই ধপ করে তার আপুর পাশ ঘেঁষে বসে পড়ল। চিত্রাকে দেখে ভারী পেটের গোলগাল ফর্সা ধবধবে চাঁদনি মুচকি হাসল। বাম গালটা টেনে দিয়ে বলল, কই ছিলিস চিতাভাগ? এতক্ষণ লাগিয়ে কি পরীক্ষা দিয়েছিস শুনি? পরীক্ষাকে এত সিরিয়াস নেওয়ার মেয়ে তো তুই না। কী ব্যাপার শুনি? বড় আপার দিকে আর চোখে তাকিয়ে মুখ পাকালো চিত্রা। বেশ ভাব নিয়েই বলল, তোমাদের মতন জর্জ ব্যারিস্টার হওয়ার মতন ছাত্রী হয়তো না, তাই বলে পাস মার্কটা তুলব না? বাবাকে তো চেনো, ফেল করার অপরাধে না আবার জেলে দিয়ে দেয়। নিজের ক্ষমতার যে দাপট দেখায় সে। চিত্রার কথায় হাসল চাঁদনি। মেয়েটা তার বাবাকে তেমন পছন্দ করে না, বলা যায় বেশ ভয় পায়। একমাত্র নিজের বাবাকে ছাড়া পুরো পৃথিবীকে উত্তক্ত করার ক্ষমতা ওর আছে। বাবার সাথে ওর যে শীতল একটা যুদ্ধ প্রতিনিয়ত হয় তা সবারই জানা আছে। তবু ওর নিজের বাবাকে তো আর এমন কথা বলা শোভা পায় না। সেই জন্যই চাঁদনির চোখ রাঙালো। ছোট্ট ধমক দিয়ে বলল, এমন বলে না চিতাভাগ, তুই না ভদ্র মেয়ে। হ্যাঁ, আমি কি তা অস্বীকার করেছি? ভদ্র বলেই তো পিছে পিছে বলেছি। অভদ্র হলে তো মুখের সামনে বলতাম। কথাটা বলেই ফিসলে হাসল চিত্রা। চাঁদনি চেয়েও রাগি রাগি মুখ করে রাখতে পারল না। চিত্রা এমনই, যেখানে থাকবে সেখানেই হাসির মেলা বসবে। চাঁদনি আর চিত্রার কথার মাঝে চোখের গোল চশমাটা ঠেলতে ঠেলতে হরেক পদের ভাজার থালা নিয়ে উপস্থিত হলো ওহি। ঘাড় অব্দি চুলগুলো গরমে বেশ বিরক্ত করছে তাকে। ওহির মুখমণ্ডলে একটা নিষ্পাপ ভাব থাকে সবসময়। আর মেয়েটা বেশ গম্ভীরও। বড় পিতলের থালাটার মাঝে 7 রকমের ভারী থালাটা চাঁদনির সামনে রেখে ক্লান্ত হলো সে। সব খাবার আপাতত চলে এসেছে। থালাটা রেখেই ওড়না দিয়ে নিজের মুখটা মুছল মাহি। চেরিকে নিজের দিকে টেনে নিয়ে ছোট্ট কণ্ঠে বলল, তোমার খিদে লেগেছে চেরি? আপা কি তোমাকে খাবার খাইয়ে দেব? ছোট্ট চেরি ওহির কোমরের দিকে জামা আঁকড়ে ডানে বামে মাথা নাড়িয়ে বলল, বড় আপার খাওয়া হোক, তারপর আমি খাবো। চিত্রা আপা খাইয়ে দেবে। চেরির কথাটা ভালো লাগলো না ওহির। বিরক্তিতে নাক মুখ কুচকে বলল, তোমার চিত্রা আপা নিজের খাবার নিজে খেতে পারে নাকি যে তোমাকে খাইয়ে দেবে? ওহির কথায় মুখ ভেঙচি কাটল চিত্রা। চেরির দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল, তোমার মেয়ে জপ অনেক খেতে পারে বুঝলা, তাই তো এমন কাঠির লাহান শুকনা। এই চিত্রা, কেমন ভাষার ব্যবহার করিস বাড়িতে? তোর সাথে থেকে চেরিও এসব শিখে। ওহির নাক মুখ ছিটকানো কথায় ফিক করে হেসে দিল চিত্রা। হাসতে হাসতে বললই, ছোট আপা, তুমি তো শিক্ষক হবে তাই না? তোমার সাথে পারফেক্ট মানাবে সেই পেশা। এখনই তোমার মাঝে একটা মাস্টারনি ভাব আছে। সমস্যা নাই, তুমি আমাদের দিয়েই প্রথম প্র্যাকটিসটা করতে পারো, আমরা মাইন্ড করব না। চিত্রার কথার তালে চাঁদনিও হাসল। ওহি কপাল কুচকে দাঁড়িয়ে রইল উত্তরবিহীন। চিত্রার সাথে কথা বলাটাই একটা বোকামি। আর ওহি বরাবরই নিজেকে ভীষণ চালাক দাবি করে। পুরো বাগান ভর্তি নিজেদের বাড়ির মানুষেই গিজগিজ করছে। মাত্রই অনুষ্ঠান শুরু হবে। হুট করে কোট প্যান্ট পরা চাঁদনির দেবরটা হাজির হলো। ধপ করে বসে পড়ল চিত্রার পাশে। তাকে দেখতেই গুটিয়ে গেল ছোট্ট চেরি। চিত্রারও হাসি হাসি মুখে আমাবস্যা নামল। মুখ আধার করে সে চাঁদনির পাশ থেকে উঠে চেরির সাথে দাঁড়ালো। চাঁদনির দেবর মহিন সবার দিকে তাকিয়ে কেমন হাসল। গদগদ কণ্ঠে চিত্রার উদ্দেশ্যে বলল, আরে আরে বিয়ান সাহেবা, উঠে পড়লেন যে? আমার পাশে বসলে কি ক্ষয় হয়ে যাবে নাকি শরীর? চিত্রা মুখ পাকালো, অন্যদিকে তাকিয়ে বলল, আপনার তো অনেক কারেন্ট, যদি শক খেয়ে যাই। চাঁদনি কোনো মতে নিজের হাসি মুখ বজায় রাখল। বোনের এমন ভঙ্গির কথা তার যে তত পছন্দ হয়নি সেটা প্রকাশ না করার আপ্রাণ চেষ্টা চালালো। চিত্রার বড় ভাই তুহিন এগিয়ে এলো বোনদের দিকে। বেশ গম্ভীর স্বরে বলল, চিত্রা, যা তো একটু ছাদের মরিচ গাছ থেকে কালো কালো কয়েকটা মরিচ তুলে আন। জানিস না চাঁদনিটা মরিচের গ্রান পেলেই খুশি হয়ে যায়। যা নিয়ে আয়।
ভাইজান, বড় আপার পেটের ছোট্ট বাবুটা ঝাল খেতে পারবে? চেরির প্রশ্নে হাসল তুহিন। মাথায় আদরে হাত বুলিয়ে বলল, হ্যাঁ খেতে পারবে চেরি, ও তো খুব সাহসী বাবু, তাই পারবে। ঝাল না খেলে বড় হবে কিভাবে? ঝাল না খেলে বড় হওয়া যায় না বুঝি? এজন্যই কি বাহার ভাই এত ঝাল খায়? তাই তো বলি, বাহার ভাই এত বড় কেন? তুহিন মিষ্টি হেসে চেরির গাল টেনে দিল। অতপর চোখের ইশারায় চিত্রাকে মরিচ আনার তাগাদা দিল। যে না চিত্রা যেতে নিবে, তন্মধ্যেই চিত্রার বড় চাচি হাজির হয়। ব্যতিব্যস্ত কণ্ঠে বলে, আহা, দুপুর হয়ে এলো যে, অনুষ্ঠান শুরু করতে হবে। চিত্রামা, যা তো বাহারকেও ডেকে আন। এক দৌড়ে যাবি আর এক দৌড়ে আসবি, যা। চিত্রা মাথা দুলিয়ে ছুট লাগালো ছাদের দিকে। তবে যাওয়ার আগে চেরিকে ছোট আপার সাথে থাকার নির্দেশ দিয়ে গেল। ছাদে টুকটাক সবজি গাছের পাশাপাশি অনেক রকমের ফুল গাছ অবস্থিত। বিভিন্ন ধরনের ফুল সংগ্রহ করাই যেন চিত্রার কাজ। তার ভীষণ ভালো লাগে এ কাজ করতে। তাই তো ছাদে প্রবেশ করার সাথে সাথেই পা বাড়ালো ফুল গাছগুলোর দিকে। কয়েকদিন আগেই 3টি নতুন ফুলের চারা গাছ লাগিয়েছিল। আজ সবগুলোরই কি সুন্দর হাসি হাসি ফুটন্ত মুখ দেখা যাচ্ছে। চিত্রা মুগ্ধতা সামলাতে না পেরে পত্র লেখা, মৌসুন্ধা আর রঙ্গন ফুলের গাছ থেকে একটা একটা করে ফুল ছিঁড়ে নিল। এই ফুলের গাছগুলো তত সহজলভ্য নয়। কিছুদিন আগে যখন সে এই 3টা ফুলের গাছের জন্য হা হুতাশ করছিল, তখনই ছাদে দেখা যায় এই ফুলের গাছ। চিত্রা জানে ভাইজান বা বড় চাচা ছাড়া কেউ এই কাজ করবে না, কারণ তারা দুজনই চিত্রার সকল আবদার পূরণ করার জন্য সর্বদা সচেষ্ট থাকে। আর চিত্রার আবদারটাও যেন তাদের কাছে। আনমনে ফুলগুলো মাথায় গুছতেই পেছন থেকে ভরাট পুরুষালী কণ্ঠ ভেসে এলো, এই মেয়ে, ফুল ছিঁড়ছ কেন? গাছের ফুল গাছেই শোভা পায়, তাকে ছিঁড়ে নিজের চুলে গোজার মধ্যে কোনো মহত্ব নেই। গম্ভীর পুরুষালী কণ্ঠের এমন ধমকে বিরক্ত হলো চিত্রা। সেই বিরক্ত ভাব কপাল কুঁচকে ছেড়ে ফেলে বলল, গাছটা কি আপনার? গাছটা কি তোমার? তোমারও না। গাছটা বর্তমানে যেখানে অবস্থানরত, যে মাটির উপর দাঁড়িয়ে আছে, গাছটা এখন তার। লোকটা যে বরাবরই যুক্তিতে পারদর্শী, চিত্রা তা জানে। তাই এই গম্ভীর মানবকে বিব্রত বোধ করাতে কুটিল হেসে বলল, তাহলে আপনিও তো আমার বাড়িতে অবস্থান করছেন, তাহলে আপনি কি আমার? ছেলেটা হাসল। চিত্রার মাথায় যে অসৎ বুদ্ধির ছড়াছড়ি সেটা তার ভালোই জানা আছে। তাই 2 আঙ্গুলের মাঝে সিগারেটটার শেষ টান দিয়ে ধোঁয়াগুলো আকাশপানে উড়িয়ে কেমন সতর্ক কণ্ঠে বলল, আমায় জ্বালাতে এসো না মেয়ে, নিজেই জ্বলে যাবে। চিত্রা মুখ ভেঙচি কাটল, গুমরা মুখে বলল, নিচে আপার অনুষ্ঠান শুরুর পর্যায়ে আপনাকে ডাকছে বড় চাচি। আমি গিয়ে কি করব? তোমার আপা কিভাবে এত খাবার খায় সেটা দেখব। চিত্রার পারদে বিরক্তের ভাব বাড়ল। মরিচ গাছের দিকে যেতে যেতে বলল, একদম আপনার গা ছাড়া ভাব আমায় দেখাবেন না। যেতে মন চাইলে যাবেন, না হয় যাবেন না। অনুষ্ঠান তো আর আমার না যে আপনার হাতে পায়ে ধরে নিয়ে যাব। আর তাছাড়া আপনি তো সবসময় বাসায় থাকেন না, আজ আছেন বলেই ডাকছে। আমি গেলে তো তোমার হিটলার বাপ নাক মুখ কুচকাবে। যাই, একটু ওনার শিরা উপশিরায় বিরক্ত ছড়িয়ে আসি। চিত্রা আর কোনো উত্তর দিল না। মরিচ গাছের দিকে এগিয়ে গেল সে। লোকটার বাউন্ডুলে ছন্ন ছাড়া ভাবটা ঠিক পছন্দ না তার। বাবা মেয়ের এদিকে ভীষণ মিল, দুজনে এই ছেলেকে দেখতে পারে না। বাহারের ধপাধপ চলে যাওয়ার শব্দ শোনা গেল। যেতে যেতে বলল, শোনো মেয়ে, আমি ছুঁয়ে দিলে পরে অকারণেই যাবে ঝরে, গলে যেন সে বরফ গলে না। চিত্রা তাকিয়ে রইল লোকটার দিকে। শ্যামলা ছিপছিপে গরনের লোকটার এমন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোই যেন বয়সন্ধির আকর্ষণ। মাথা ভর্তি ঝাঁকড়া চুলগুলো কেমন হেলে দুলে পড়ছে। সিগারেট ঝুঁকে যাওয়া পোড়া ঠোঁটটাও যেন আরেক প্রকারের মাদকতা আছে। পড়ে যাওয়া গাঢ় খয়েরি রঙের ঠোঁটটাকে বহুরূপী ডালিয়া মনে হয়। চিত্রার ভাবনার মাঝে নিচ থেকে হইচই ভেসে এলো। চিত্রা দৌড়ে ছাদের কার্নিশ ঘেঁষে নিচে তাকাতেই দেখল বহিন গাল ধরে দাঁড়িয়ে আছে, আর তার সামনে বেশ গা ছাড়া ভাব নিয়ে 2 হাতে পকেটে গুজে দাঁড়িয়ে আছে বাহার। উফ, সত্যি লোকটা জ্বালিয়ে দেবে একদিন। ঝরঝরে রোদ্দুরে ঘামে ভিজে জবজবে হয়ে আছে প্রত্যেকের শরীর।
সাথে কি কর্তব্য বিমূঢ় হয়ে আছে আকস্মিক ঘটনায়। ধূপধাপ পা ফেলে তন্মধ্যে ছুটে এসেছে চিত্রা। মহিন গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেও বোধহয় বুঝতে পারছে না জ্বরের কারণটা। তুহিন এগিয়ে এলো প্রথমে, কোনো রকমের উচ্চবাচ্য না করেই শীতল কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে বাহার ভাই? মহিন কিছু করেছে? বাহার যে সবে একটা অদ্ভুত কাজ করেছে সেটার কোনো ছাপ তার মুখমণ্ডলে নেই, বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, আমি মানুষকে শুধু শুধু কিছু দেই না, জানোই তো। নিশ্চয়ই সে দেওয়ার মতন কাজ করেছে, তাই দিয়েছি। তুহিন মোহিনীর দিকে তাকালো। বাহার সোজা সাপটা উত্তর দিবে না সেটা সে বেশ ভালো করেই জানে। বাহারের চরিত্রের সাথে সোজা সাপটা উত্তরটা আশা করাও এক ধরনের বোকামে, তাই সে দ্বিতীয় প্রশ্নটা মোহিনকেই করল, কি করেছ মোহিন? ততক্ষণে মোহিনীরও হতভম্ব ভাব কেটে গেল। অবাক কণ্ঠে বলল, আমি তো কিছুই করিনি। বাহার পকেটে হাত গুজেই হাসল, ক্ষীণ হাসি। কিন্তু ততক্ষণে মোহিনীর পরিবার খেপে গেল। হই হই করে ছুটে আসলো মোহিনীর মা, মানে চাঁদনির শাশুড়ি। আঙুল উঁচিয়ে বাহারের দিকে তাক করে তার কিরমির করে বলল, এই ছেলে, এই তোমার সাহস কিভাবে হলো আমার ছেলের গায়ে হাত তোলার? কিছুই তো করলাম না আন্টি, সাহসের কি দেখলেন এখনো? মহিলার দাঁত কিরমির করা প্রশ্নের জবাবে এমন উত্তর যেন অনাকাঙ্ক্ষিত ছিল। দূর হতে চিত্রার ভয় হাত পা কাঁপছে। এখানে তার বাবা উপস্থিত না থাকলে হয়তো এতটা ভয় তাকে কাবু করতে পারত না, অথচ তার বাবা রক্তলাল চক্ষু নিয়ে তাকিয়ে আছে। ঘটনা বিগড়াতে যে বেশি সময় লাগবে না তা বুঝতে বেশি সময় লাগলো না চিত্রার। মহিনের মা লতা বেগমের রাগ চক্রবৃদ্ধি আকারে বাড়ল। বেছে বেছে সে চিত্রার বাবা নুরুল সওদাগরের দিকেই তাকিয়ে চোখ দিয়ে অগ্নিবর্ষণ করে বলল, ভাই সাহেব, আপনারা হাঁ করে সবটা দেখছেন। বাহিরের একটা উটকো ছেলে আপনাদের সামনে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলল, অথচ আপনারা নিশ্চুপ। ছেলেটাকে ধমকও দিচ্ছেন না। ওনার ধমকের পরও অন্তত বাহার করে না আন্টি। ভুল জায়গায় ভুল তত্ত্ব প্রেরণ করাটাই বোধহয় মহিলা সমাজের কাজ। এবার বাহারের কণ্ঠ স্বাভাবিক, কিন্তু স্বাভাবিক থাকতে পারলেন না নুরুল সওদাগর। খেক খেক করে বলে উঠলেন, এই অভদ্র ছেলে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? অন্যায় করেছ, অথচ ন্যূনতম লজ্জাবোধ নেই। লজ্জাবোধের ফাংশনটা আমার ঠিক কাজ করে না, আর ভুল জায়গায় তো আরও আগে কাজ করে না। সূর্যের তেজ বাড়ল, সাথে তরতর করে বাড়ল নুরুল সওদাগরের রাগ। বড় বড় পা ফেলে এগিয়ে এলো বাহারের দিকে। বাহারের বুকের পাশটাতে ধাক্কা দিল শরীরের সর্বশক্তি দিয়ে। ছেলেটা দুপা পিছিয়ে পিছিয়ে গেল অপ্রত্যাশিত ধাক্কায়, অথচ কোনো প্রতিক্রিয়া দেখালেন না নুরুল সওদাগরকে, বরং কোনো বাক্য ব্যয় ছাড়াই বিরাট আরেকটা চর বসালো মহিনের গালে। পরিস্থিতি আরেক ধাপ হতভম্ব হলো। সবাই কেবল ফেল ফেল করে তাকিয়ে রইল। নুরুল আলমও কত হতভম্ব বোধ হয় হলো না, কম হতভম্ব বোধ হয় হলো না। বাহার যেন অদৃশ্যভাবে চটটা তাকেই দিল। নুরুল আলমের মতো শক্ত কঠোর পুরুষ ভাষা হারালেন। নিজের বড় ভাইয়ের দিকে তাকালেন হতভম্ব চোখে। কোনো মতে উচ্চারণ করলেন, বড় ভাই, আপনি দেখলেন তো? চাঁদের কার্নিশ ঘেঁষে অনবরত কাক শোরগোল তুলল। পরিবেশ যেন প্রয়োজনের তুলনায় শীতল। চিত্রার বড় চাচা গলা পরিষ্কার করে যখন বাহারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালালেন, বাহার সবাইকে অবাক করে দিয়ে তৃতীয় তথাপি শেষ চটটা মারল মহিনের ডান গালে, এবং সবাইকে অবাকের চরম পর্যায়ে পৌঁছে দিয়ে পকেট থেকে সিগারেট বের করে হেলতে ধুলতে চলে গেল বাড়ির মেন গেট পেরিয়ে। সবাই কেবল তার যাওয়ার দিকে তাকিয়ে রইল। বর্তমানে এই তাকিয়ে থাকাটাই যেন উত্তম কাজ হয়ে দাঁড়ালো সবার কাছে। লতা বেগম তার পাশের চেয়ারটাই ধপ করে বসে পড়লেন। এতক্ষণের ঘটা কর্মকাণ্ড যেন সবারই নেহাত ভ্রম মনে হলো। পাহাড় যখন গেট পেরিয়ে অদৃশ্য হলো, উচ্চ কণ্ঠ শোনা গেল নুরুল সওদাগরের। ভয়াবহ রকমের চিল্লিয়ে বললেন, এই বেয়াদব ছেলেটা যেন এ বাড়িতে আর না পা রাখে। বিনা কারণে একটা ছেলেকে এতগুলো চর মারল, অথচ তার ভয় আফসোস কিছুই নেই। বড় ভাই, এটার বিহিত আপনাকেই করতে হবে। বাবা, বাহার ভাই অকারণে কিছুই করেন না, আমরা সবাই জানি। নিশ্চয়ই আমাদের অজান্তে কিছু হয়েছে। তুহিনের কথা থামল। তার কথার পৃষ্ঠে উত্তর দিল চাঁদনির স্বামী। লোকটা নিপাট ভদ্রলোক, খুব সহজে রেগে যান না, ভীষণ ঠান্ডা মানুষ। ঝুট ঝামেলা এড়িয়ে চলে গিয়ে জীবনের সুখী মানুষ সে। কিন্তু
আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর লোকটাও চুপ থাকতে পারল না। বিস্ময় নিয়ে বললেন, তুহিন, তোমার কথায় না হয় মানলাম, এতগুলো চর তো আর এমনি এমনি দেয়নি, নিশ্চয় কারণ আছে। বাহার ভাইয়ের উচিত ছিল না সে কারণগুলো বলার। এতগুলো মানুষকে এক সমুদ্র প্রশ্নের নিচে ফেলে দেওয়াটা ওনার মতন বুদ্ধিমান লোকের কাছে প্রত্যাশিত নয়। সব জায়গায় গা ছাড়া ভাবটা আদৌ মানানসই? অবস্থা বেগতিক। কথার পৃষ্ঠে শুরু হলো কথার ঘাত প্রতিঘাত, অথচ যাকে নিয়ে এত কিছু সে নির্জীব ভকবে প্রস্থান করেছে। বাহার ভাইয়ের কাজটা বড্ড চোখে বাজলেও বাড়ির বেশিরভাগ মানুষই তার পক্ষেই কথা বলছে। কথা কাটাকাটি যখন বাজে পর্যায়ে, তখন চিত্রার মনে হলো বাহারের পক্ষ থেকে একটা কারণ উল্লেখ করতে হবে, যেন চরটা যুক্তিযুক্ত হয়। যেমন ভাবনা তেমন কাজ করার আগেই বাড়ির সবচেয়ে গম্ভীর ঠান্ডা ওহি কথা বলে উঠল। খুব ক্ষীণ স্বরে বলল, বাহার ভাই আমার পক্ষ থেকে চরটা মেরেছেন, ওনার দোষ নেই। অবাকের উপর অবাক হচ্ছে পরিবারের বড় সদস্যরা, ছোটরাও সেই তালিকার বাহিরে না। ওহির মা ছুটে এলেন মেয়ের দিকে, ধমকে বললেন, কি বলছিস ওহি, আজে বাজে কথা বলবি না একদম। মায়ের ধমকে ভয়ে ওহির মুখটা এতটুকু হলো। তখন মেয়েটার ভরসার হাত হয়ে এলো চিত্রার মা। এই ভদ্রমহিলার প্রচুর বুদ্ধিমতী। ওহির কথার ইঙ্গিত বুঝতে তার এক সেকেন্ডও ব্যয় হলো না। তাই নিজের ছোট যাকে চোখের ইশারায় চুপ করিয়ে ওহিকে আদরে কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ওহি, বলো তো মহিন ঠিক কী করেছে তোমার সাথে? অসভ্যতম করেছে কি? ওহি উপর নিচ মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ। চোখের গোল গোল গ্লাসের চশমাটা ঠেলে চোখের সাথে আটসাট করে দিয়ে নত মুখে বলল, মহিন আমার স্পর্শকাত জায়গায় বাজেভাবে ছুঁয়েছে, সেটাই হয়তো বাহার ভাই দেখে ফেলেছে। আমি তো লজ্জায় প্রতিবাদ করতে পারতাম না, ভাগ্যে শুনি করে দিয়েছে। সবার দৃষ্টি এবার মহিনের দিকে পড়ল। মহিন অবাক চোখে তাকিয়ে রইল ওহির দিকে। তুহিন এসে এলো পাথারি কতগুলো আঘাত করলো তার শরীরে। ঘৃণায় প্রত্যেকের শরীর রিড়ি করে উঠল। ওহি স্বভাব সুলভ বেশ ঠান্ডা মেয়ে। এই মেয়ে যে বানিয়ে বানিয়ে কিছু বলবে না সেটা সবারই জানা। লতা বেগম নিজের ছেলের বেহাল অবস্থা মানতে না পেরে ছেলের সামনে সুরক্ষার দেওয়াল হয়ে দাঁড়ালেন। ছেলেকে নিজের পিছে আড়াল করে হাত জোর করে বললেন, আমার ছেলেকে আর মেরো না বাবা, অনেক তো মেরেছ। ও ক্ষমা চাইবে ওহির কাছে, এবার মতন ছেড়ে দাও। আমি ওর আচরণে লজ্জিত, ভাবতে পারিনি আমার ছেলে এমন হবে, ক্ষমা করো বাবা। তুহিনের রাগ তখন আকাশ সমান। নিজের বাড়ির মেয়েদের যে সে যথেষ্ট সামলে রাখে, অথচ এই আত্মীয় নামক জানোয়ারটা নাকি বাজে আচরণ করে বেঁচে যাবে, কখনোই না। তুহিন তার বাবার উদ্দেশ্যে হুঙ্কার ছাড়ল, বাবা এবার আপনি কিছু বলবেন না? এতক্ষণ তো অনেক কথা বলছিলেন, ওরে এবার জেলে দেন। এত বড় সাহস ওর, হ্যারাসমেন্টের দায়ে জেলের ঘানি টানবেও, ব্যবস্থা করুন। উৎসব মুখর পরিবেশটা হুট করে ভয়াবহ রূপ ধারণ করল। চেরিকা আঁকড়ে ধরে নিরুত্তর দাঁড়িয়ে রইল চিত্রা। সওদাগর বাড়ির সকল সদস্যই বেশ চতুর। আত্মীয়দের মাঝে এমন বৃষ্টি ঘটনা ঘটলে তাদের বড় মেয়ের সংসারেও যে আজ আসতে পারে সেটা তাদের ঢের জানা। পাড়া প্রতিবেশীর তন্মধ্যে ছিছি শুরু করলো, তিলকে তাল বানানো। ওহির চরিত্রে কিঞ্চিত কালি ছোড়াছুড়ি হয়ে গেল। বাড়ির সবচেয়ে বড় সদস্য আফজাল সওদাগর নিজের মুখ খুললেন। গম্ভীর থেকে গম্ভীর কণ্ঠে বলল, যা হয়েছে তা শেষ। মহিনকে তো যথেষ্ট শাস্তি দেওয়া হয়ে গিয়েছে, বাকিটা আমরা পারিবারিকভাবে মিটিয়ে নেব। এ নিয়ে আশা করি আর কোনো কথা হবে না। আমাদের মেয়ে এখানে নেহাতি ভুক্তভোগী, ওরে নিয়ে আর কোনো সমালোচনা আর কেউ করবেন না আশা রাখি। শেষের কথাটা যে পাড়া প্রতিবেশীদের উদ্দেশ্যে বলা তা বুঝতে বাকি রইল না কারো। লতা বেগম নিজের রক্তাক্ত ছেলেকে কোনোভাবে ধরে রেখে ক্ষীণ অথচ কঠোর স্বরে বলল, আমি ওরে নিয়ে এখনই চলে যাচ্ছি। চাঁদনির তার কয়েক মাস পরে ডেলিভারি ডেট, ও এখানেই থাকুক। আমাদের বংশে বৌদির প্রথম সন্তান তার বাবার বাড়িতেই হয়। জুনাইদ, তুই কি যাবি আমাদের সাথে? শেষের প্রশ্নটা তিনি নিজের বড় ছেলের উদ্দেশ্যে করলেন। জুনাইদ লোকটা ভদ্রলোক, সহজ সরল হলেও ভীষণ বাস্তববাদী। তাই নিজের মায়ের প্রস্তাবকে অকপটে না করে বলল, আমার তো কথা ছিল সময়ে অসময়ে চাঁদনির পাশে থাকার, তাই এই সময় ওর পাশেই থাকতে হচ্ছে। তোমরা যাও মা। লতা বেগম বড় ছেলের দিকে ঘৃণার দৃষ্টি ফেলে চলে গেলেন। মহিলার ভাব এমন যে এই পৃথিবীতে তার ছোট ছেলের মতন শুদ্ধ পুরুষ আর দ্বিতীয়টি নেই। তাই ছোট ছেলে যাই করবে তা হাসি মুখে মেনে নেওয়াটা উচিত কাজ। যেহেতু চাঁদনির পরিবার মেনে নেয়নি, তাই বংশের নতুন নিয়ম বের করে শাস্তি স্বরূপ চাঁদনিকে খুঁড়িয়ে পেঁচিয়েও
ও বাড়িতে নিবেন না তা বুঝিয়ে দিয়ে গেলেন। কেউ কোনো রকম প্রতিক্রিয়া জানালেন না। সবার ভাব এমন যে লতা বেগমের বংশের নিয়মটা তারা নির্দ্বিধায় পালন করবেন। যখন বড়দের কথোপকথন চলল, মহিন ধীর কণ্ঠে বলল, আপনাকে তো আমি ছুঁইনিও হই, তবে এবার নিশ্চয়ই ছুঁয়ে দেব। এমনভাবে ছুব যেন নিজেকে দেখে নিজে লজ্জা পান। ওহি নিরুত্তর রইল। ভাব এমন, সে কথাখানা শুনেইনি। মহিন আর তার মা চলে যেতেই আরেক দফা ক্ষমা চাইল জুনায়েদ। ভাইয়ের কর্মকাণ্ডে সে যে লজ্জিত সেটা তার আচরণেই প্রকাশ পেল। সবটুকু ঘটনায় চাঁদনি ভরকে গেছে। সংসারটা ভাঙতে বসলো ভেবেই ভয়ে কাঁপল তার মন। বাঙালি নারীদের কাছে তো আবার সংসারই সব, ধ্যান জ্ঞান বেঁচে থাকা। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা। বাড়ির পরিবেশ খানিকটা থমথমে। যে যার মতো নিজেদের ঘরে আছেন। অন্যান্য দিনের মতন হইচই নেই, হাসি তামাশা নেই। আকাশ যখন কমলা রং ছেড়ে কালো রঙে নিমজ্জিত হলো, ছাদ থেকে ভেসে এলো তখন গিটারের টুংটাং শব্দ। চিত্রার বয়নসন্ধি মন খারাপের আবেশটা হাওয়ায় মিলিয়ে গেল হুট করেই। গিটার তো বাহার ভাই মাঝরাতে বাজান, তাও মাঝে মাঝে। আজ এমন একটা দিনে অসময়ে গিটার বাজাচ্ছেন যে। পরক্ষণে মনে পড়ল আজ বাবা বাড়িতে, আর বাবাকে বিরক্ত করা বাহার ভাইয়ের সবচেয়ে পছন্দের কাজ। আনমনে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বাহার ভাই তাদের বাড়িতে এসেছে আজ 1 বছর হতে চলল। কোনো আত্মীয়তা নেই লোকটার সাথে। কেবলমাত্র দিহানার তৃষানের শিক্ষক হয়েই এ বাড়িতে খুঁটি গেড়েছেন সে। গত বছর যখন দিহানার তৃষান ভাইয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষা সামনে, তখন কুল কিনারা খুঁজে ভালো শিক্ষকের সন্ধান চলল। অতপর একদিন হুট করেই বড় চাচা বাহার ভাইকে নিয়ে এলেন। কঠোর গা ছাড়া ভাবের এই বাহার ভাইয়ের কড়া শাসন আর পরিশ্রমী দুজনেই দারুণ রেজাল্ট করল। বাহার ভাই বর্তমানে ইংলিশে মাস্টার্স পড়ছেন পাবলিক ভার্সিটিতে। ছাত্র হিসেবে ভীষণ মেধাবী হওয়ায় সে এ বাড়ির সকলের মন পেয়ে যায়। অবশ্য অনেকটা গা ছাড়া ভাব আছে বিধায় চিত্রা তার বাবা বাহারকে পছন্দ করে না। চিত্রাদের পরিবারের সবচেয়ে বড় সন্তান হলো তুহিন। সে সবার বড়। বড় চাচার তখন সন্তান ছিল না, কিন্তু তুহিন ভাইজান হওয়ার পর বড় চাচার ঘর আলো করে চাঁদনি আপা এলো। তারপর ছোট চাচার ঘরে এলো ওহি আপা। তারপর দিহান আর তিশান ভাই যমজ হলো বড় চাচির ঘরে। অতপর চিত্রা এবং তারপর সবার ছোট আদরের চেরি। বর্তমানে তৃষান ভাই আর দিহান ভাইকে পড়াশোনায় সাহায্য করার পাশাপাশি চেরি আর অয়নকেও পড়ান বাহার ভাই। এলাকায় মোটামুটি বাহার ভাইয়ের একটা পরিচিতি আছে, কারণ সে সবাইকে বেশ সাহায্য করেন। নানান রকম কথা ভাবতে ভাবতে ছাদের দিকে পা বাড়ালো চিত্রা। বাহার ভাই তো আজ দুপুরে খায়নি, এখন খাবেন কিনা জিজ্ঞেস করতেই ছাদের দিকে পা বাড়ালো। ছাদের চিলে কোঠার ঘরেই বাহার ভাই থাকেন। থাকার খরচ না দিলেও খাবার খরচ বাহার ভাই দেন। তার এক কথা, অন্যের থালে খেয়ে খোটা কামাতে পারবেন না। ছাদের দরজার সামনে আসতেই অসহ্য গিটারের শব্দটা তুমুল হলো। বাহার ভাইয়ের গলা ছেড়ে গানের শব্দ এলো। রক্তের সাথে মানুষ গুলি করে বেইমানি। স্বার্থের কারণে মানুষ হয় হারামি, আবার চলার পথে সুখ দুঃখে পর আপন হয়। আমি শুধু আপন, আমার আপন কথা মিথ্যে নয়। চিত্রা মনোযোগ দিয়ে তাকালো মানুষটার দিকে। হাঁটু অবধি প্যান্ট পরা, ফুটপাতের খুব সস্তার একটা ছাইরাঙা পাতলা টি শার্ট গায়ে, চুলগুলো এলোমেলো, সাথে সিক্ত। বোধহয় গোসল করেছে। মানুষটার বেলা অবেলায় উদ্ভট কাজ করার শখ। তার মধ্যেই গান থামিয়ে সিগারেট ধরালো বাহার। পরিবেশে তখন নিশ্চুপ প্রায়। এর মাঝে ধপ ধপ পা ফেলে কে যেন ছাদের দিকে আসছে। মনে হতে দরজার আড়ালে লুকালো চিত্রা। ভেবেছিল মা চাচির মধ্যে কেউ এসেছে, কিন্তু চিত্রাকে অবাক করে দিয়ে ওহি হাজির হলো। হাতে তার ঢেকে রাখা থালা। চিত্রা ফ্যাল নয়নে তাকিয়ে রইল। ওহি আপা কিনা খাবার এনেছে। 1 গ্লাস পানি খায় না সে নাকি আজকাল বাহারের জন্য খাবার আনছে। ওহি চুলগুলো দুলাতে দুলাতে ছাদে পা রাখতেই হাত ছেড়ে বাঁচল চিত্রা। অতঃপর বাহারের মতন করে আনমনেই বলল, শোনো মেয়ে, বাহার ছুঁয়ে দিলে পরে অকালেই ঝরে যাবে, গলে যাবে বরফ, যে বরফ গলে না। চিত্রার গান থামতেই ছাদ থেকে হাসির শব্দ ভেসে এলো। পরক্ষণে বাহারের কণ্ঠ ভেসে এলো, চিন্তা নেই মেয়ে, কারো একদিন হব, কারো এক রাত হব, এর বেশি রুচি কারো হব না।
চিত্রার চোখ অবাকে বড় হয়ে গেল। তার গান কি হবে? কি তবে বাহার ভাই শুনে ফেলল? বাহারের হুট করে অদ্ভুত গানের কারণে হাঁ হয়ে রইল ওহি। বিস্মিত কণ্ঠে বলল, আপনি কাকে মিন করে গানটা গাইলেন? বাহার আধারে ঢাকা সিঁড়ির দিকে একবার পলক ঝাপটা দিয়ে তাকালো। অতঃপর কিছু হয়নি এমন ভাব করে আকাশের পানে তাকিয়ে রইল। ওহি জানে বাহার এত সহজে উত্তর দেওয়ার পাত্র নয়। তাকে প্রশ্ন করাটা নেহাতি বোকামি। আর ওহির মতন চালাক মেয়ের বোকামি করা সাজে না। গলা পরিষ্কার করে কথা ঘোরানোর প্রচেষ্টা চালিয়ে ওহি বলল, আপনার জন্য খাবার এনেছিলাম। সারাদিন তো খাওয়া হয়নি আপনার। ওহির কথা থামতে দেরি হলো, অথচ বাহারের পিছে ঘুরে তীক্ষ্ণ দৃষ্টি ফেলতে দেরি নেই। যেন বিদ্যুৎ এর বেগে পিছে তাকিয়েছে, 1 সেকেন্ড ব্যয় না করে। বাহারের দৃষ্টি ওহিকে খানিকটা ভরকে দিল। মেয়েটা বোকা বোকা একটা হাসি দিয়ে আমতা আমতা করে বলল, আমি না, মেজুমা পাঠিয়েছে। বাহার ওহিকে পা থেকে মাথা অব্দি একবার পরখ করলো, অতপর ঠোঁটের ভাঁজে থাকা সিগারেটের মাঝে দুটো টান দিয়ে ধোঁয়া উড়িয়ে দিল আকাশে। খুব গম্ভীর কণ্ঠে বলল, মিথ্যে কেন বলেছিলে? তোমাকে তো মহিন কিছু বলেনি, কিছু করেনি। ওহির স্থির হাত দুটো কেঁপে উঠল। সেই কাপা হাতেই খাবার প্লেটটা ধরে রেখে আছে বহু কষ্টে। বাহার কাপা হাতের দিকে দৃষ্টি দিল, অতপর কণ্ঠ সামান্য উঁচু করে আধারে নিমজ্জিত সিঁড়ির পানে তাকিয়ে হাঁক ছাড়ল, এই মেয়ে, এখানে আসো তো একটু। চিত্রা এতক্ষণ সব কিছুই আড়ালে দাঁড়িয়ে শুনছিল। আকস্মিক ডাকে সে ভীত হলো। ধরা পড়ে যাওয়ার লজ্জাও পেল। তবুও সে জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ল না। বাহার অধৈর্য হলো, বিরক্ত হলো কিঞ্চিত। সম্পূর্ণ ঘটনায় বোকা বনে রইল ওহি। অবাক কণ্ঠে বলল, ওখানে তো কেউ নেই। বাহার ওহির কথায় তেমন পাত্তা দিল বলে মনে হলো না। কণ্ঠের জোর বাড়ালো, বিরক্তের সহিত অধৈর্য কণ্ঠে বলল, রঙ্গন ফুল কানে গুজে রাঙা অঙ্গনা, রঙ্গনা, তোমাকেই বলছি, এখানে আসো। চিত্রা এবার শিওর হলো বাহার তাকেই ডাকছে। ইস, এমন লুকিয়ে কথা শুনতে গিয়ে ধরা পড়ে যাওয়ার মতন লজ্জা যেন আর হয় না। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে লজ্জার পাল্লা বাড়বে বই যে কমবে না, তা চিত্রার বেশ জানা। তাই ধীর পায়ে দরজা পেরিয়ে ওহিদের কাছে গিয়ে দাঁড়ালো। ওহি অবাক হলো চিত্রাকে দেখে। সে যে এখানে মোটেও চিত্রাকে আশা করেনি, সেই কথা ছড়িয়ে গেল তার মুখ চোখ জুড়ে। ফেল নয়নে চিত্রার পানে তাকিয়ে আকাশ সমান বিস্ময় নিয়ে প্রশ্ন চলল, তুই এখানে? লজ্জায় চঞ্চল চিত্রা খানিকটা নেতিয়ে গেল। মুখটা ছাদের খড়খড় ছাই রাঙা উঁচু নিচু ফ্লোরে নিবদ্ধ করে ধীর কণ্ঠে বলল, আমি তো বাহার ভাইয়ের কাছে এসেছিলাম। সে খাবে কিনা জিজ্ঞেস করতে। ছোট চাচিই তো পাঠালো। ওই ভ্রুকুচকে কেমন দৃষ্টিতে যেন কতক্ষণ তাকালো চিত্রার দিকে। অতপর ঘাড় অব্দি চুলগুলো বাতাসে উড়িয়ে গাছাড়া ভাবে বলল, অথচ আম্মু বিকেলে চাঁদনি আপাকে নিয়ে চেক আপ করাতে গেছে। আমি যতটুকু জানি সে এখনো ফিরেনি। তাহলে একে তো লুকিয়ে এসে ধরা পড়ে গিয়েছে, তার উপর মিথ্যেটাও যুক্তিহীন হয়ে যাওয়ায় লজ্জায় মাথা নত করতে করতে চিবুক ঠেকল গলদেশে। ওই হাসলো, প্রায় খোঁচা মেরেই বলল, সব ধরনের খারাপ অভ্যাস তোর আয়ত্তে ছিল, এখন কি আড়ি পেতে কথা শোনার অভ্যাসটাও রপ্ত করে চাচ্ছিস? সবটা সহ্য করতে পারলেও ওহি আবার খোঁচাটা সহ্য করতে পারল না চিত্রা। চোখ টইটুম্বুর হয়ে দেখা দিল অশ্রুর স্রোত। ঠোঁট কাঁপিয়ে কিছু বলার আগেই পাহাড়ের রাশভারী কণ্ঠ ভেসে এলো, ঝগড়া করার হলে তোমরা নিচে গিয়ে ঝগড়া করতে পারো। দিনাকারে একমাত্র মহিলা জাতি বোধহয় এত কথা খরচ করতে পারে। কথা কাটাকাটি থেমে গেল, চুপ হলো প্রকৃতি। চিত্রা নাক টেনে গিলে ফেললো কান্না। বাহার এবার চিত্রার দিকে তাকালো, স্বাভাবিক কণ্ঠে বলল, চেরির মতন বাচ্চা মেয়ের সাথে খারাপ ঘটনা ঘটেছে, অথচ তুমি সেটা জেনেও কিভাবে হজম করলে? অদ্ভুত। চিত্রা থতমত খেয়ে গেল। বাহার ভাই অব্দি কথা কিভাবে এলো? তাহলে কি চেরিই বলেছে? চেরি না বললে ওহিয়া পাও বা জানলো কিভাবে? সবটা তাহলে চেরির কাজ। ভাবনার মাঝেই বাহারের ছোটোখাটো একটা রাম ধমক ভেসে এলো। কেন বলনি চেরির ঘটনাটা? আকস্মিক ধমকে দু বনি কেঁপে উঠল। চিত্রার আকাশ পাতাল উজাড় করে মন খারাপ হলো। সে প্রকাশ করলো না, বরং মাথা নত করেই বলল, আমি ভেবেছিলাম পরে আলাদা করে বলবো। এতটুকু একটা বাচ্চা মেয়ে যদি এসবের শিকার হয়, তাহলে মেয়েটার কত খারাপ সময় যায়। আর যদি সে সময়ে
সমাজের মানুষ তিলকে তাল বানায়, তাহলে বাচ্চাটার উপর দিয়ে কী যাবে ভেবেছেন? এজন্যই আমি বলিনি। এবার বাহার দ্বিতীয় প্রশ্নটা ছুড়ল ওহির উদ্দেশ্যে। তুমি কেন মিথ্যে বলেছ? নিশ্চয়ই চিত্রার বলার কারণটার জন্য, তাই না? ওহি মাথা উপর নিচ করে সম্মতি প্রদান করলো। তাহার তপ্ত একটা শ্বাস ফেলে ঘুরে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়ালো। অথচ বয়সীন্ত চিত্রা তখন মনির ভেতর অবাকের সাম্রাজ্য নিয়ে অথৈ প্রায় ডুবন্ত অবস্থায়। বাহার ভাই আর ওহি আপা অবধি খবরটা কিভাবে গেল না জানা অবধি যেন মাথা ঠান্ডা হবে না। মনের এই তুমিল উত্তেজনা নিয়েই আড়ষ্ট কণ্ঠে প্রশ্ন তুলল চিত্রা। আপনারা সবটা জানলেন কিভাবে বাহার ভাই? বাহার উত্তর দেয় না, মনের সুখে গিটারের টুংটাং সুর তোলে। লোকটা যেন সব কিছুই নিজের মন মর্জি মতন চালাবে। তার যখন বলতে ইচ্ছে হবে বলবে, শুনতে ইচ্ছে হলে শুনবে, কিন্তু কারো কথায় তার নিয়মের কিঞ্চিত অবহেলাও করে না। ওহি কতক্ষণ চিত্রার উৎকণ্ঠা মাখানো মুখের উপর চোখ বুলিয়ে অন্যদিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল, তুই চলে আসার পর চেরি আমার সাথে ভয়ে সেটেছিল। প্রাণোচ্ছল মেয়েটার এমন কাণ্ড দেখে অনেক অবাক হই। তারপর এক কিনারে নিয়ে বাচ্চাটাকে জোর করে জিজ্ঞেস করতে সব অকপটে বলে দেয়। বাহার ভাই হয়তো শুনেছিলেন সবটা, তাই মেরেছেন। কিন্তু সবার সামনে চেরির কথা বললে সবাই হালকা ভাবিয়ে নিত হয়তো, বা অন্যান্য দিক বিবেচনা করেই আমি নিজের ঘাড়ে নিয়েছি সবটা। চিত্রা মনোযোগ দিয়ে সবটা শুনল। ওহি আপার প্রতি ভালো লাগাটা আর একটু বেড়ে গেল। ওহি আপার সাথে তার গলায় গলায় ভাব ছিল না কখনই, কারণ আপা বেশি গম্ভীর আর খুঁতখুঁতে স্বভাবের হওয়ায় চিত্রার চাঞ্চলতা তত পছন্দ করেন না। ওহি আপাকে আদর্শ নারীর খাতায় রাখা যাবে নির্দ্বিধায়। নারী সত্তার সকল গুণ তার মাঝে অবস্থিত। নীরবতার জাল ভেঙে নিচ থেকে চিত্রার মায়ের গলার স্বর ভেসে এলো। সে চিত্রাকে বেশ ব্যতিব্যস্ত কণ্ঠে ডাকছে। চিত্রা আর অপেক্ষা করল না, ধপাধপ পা ফেলে ছুটে গেল নিচে। ওই গম্ভীর কণ্ঠে সাবধান বাণী দিল, আসতে যাবি, অন্ধকার এখানটায় পড়ে যাস না যেন। চিত্রার মুখের হাসি প্রশস্ত হলো। একটু আগে ওহি আপার খোঁচা দেওয়া কথাটা যতটা ব্যথা দিয়েছিল, এখন সাবধানী কণ্ঠটা ততটাই প্রশান্তি দিল। চিত্রা চলে যেতেই ওহি তার হাতের খাবারের প্লেটটা বাহারের চিলেকোঠায় নিয়ে গিয়ে রাখলো নিঃশব্দে। আবার শব্দহীন পায়ে বাহারের পিছে এসে দাঁড়ালো। বাহার ঘুরল না ওহির দিকে, আগের স্থানে দাঁড়িয়ে থেকে ফিচলে কণ্ঠে বলল, কিছু বলবে? আপনি আগাগোড়া পুরোটাই নকল মানুষ, তাই না? অসময়ে ওহির এমন অদ্ভুত কথা শুনেও চমকালো না বাহার, এমনকি কোনো প্রতিক্রিয়াও দেখালো না। বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, আচ্ছা, নকল মানুষ, তা নকল হলেও বাকি তোমার কোনো সমস্যা হচ্ছে না? আপনি জ্বলন্ত নেশা বাহার ভাই, যে নেশা হয়তো আমার আর চিত্রার শরীরে ভয়ঙ্কর বেগে ছুটছে। চিত্রা টিনেজার, আবেগের বয়সর, দুনিয়া রঙিন ওর, কিন্তু আমার মতন মেয়েকেও আপনি ঠিক থাকতে দিচ্ছেন না বাহার ভাই। আপনি জলজান্ত বিষ, যা চিত্রা না বুঝে গ্রহণ করেছে, আর আমি বুঝে। ওহির শেষ দিকে কণ্ঠটা কেমন উত্তেজিত লাগলো। হয়তো এত গম্ভীর আলোচনা করতে গিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তার শরীরের সবটুকু রক্তকণিকায়। বাহারের এমন ভাব যে ওহির কথাগুলো নিতান্তই স্বাভাবিক, এ তো অবাক হওয়ার কিছু নেই। কথা থামিয়ে ওহি কতক্ষণ জিরিয়ে নিল, অতঃপর বাহারের দিকে কতক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে বিরস মুখে হাসি দিয়ে বলল, আমি জেনে শুনে বিষ করিয়াছি প্রাণ। এক সেকেন্ড আর দাঁড়াল না ওহি। ব্যস্ত ভঙ্গিতে সাজ ছেড়ে দিল সে। তার মতন অত লাজুক ঠান্ডা মেয়ে এমন কথা বলতে পারে, ভাবতেই লজ্জায় তার শরীর হিম হয়ে আসছে। বাহারের সামনে থাকলে আর মুখ দেখাতেই পারবে না, তাই লজ্জা লুকাতেই চলে যাওয়া। বাহারের দ্বিতীয় সিগারেটটাও শেষ হলো। আর মোড়া ভেঙে সে অলস ভঙ্গিতে দেহটা টেনে নিয়ে গেল নিজের ঘরটাতে। ঘরের কৃত্রিম আলোটা বন্ধ করে মাথার নিচে দুহাত গুজে শুয়ে পড়ল। থালার ভাত, গ্লাস পানি স্থিরভাবে আগের জায়গাতেই পড়ে রইল। বাহার ছুঁয়েও দেখল না, বরং গলা ছেড়ে গাইল, শত রাত জাগা হবে, থালে ভাত জমা রবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না। চিত্রা সিঁড়ি বেয়ে ছাদ থেকে নামতেই তার বাবার মুখোমুখি হলো। মা বোধহয় এজন্যই এত ডাকছিলেন। বাবার সামনে এসেই চঞ্চল পাজোড়া থেমে গেল চিত্রার। মাথাটাও নিচু করে দৃষ্টি নামালো। নুরুল সওদাগর মুখ চোখ কুঁচকে মেয়ের দিকে তাকালেন, অতঃপর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, রাত বিরে তোর দোষ শিপনা বন্ধ করলেই আমি খুশি হব।
চিত্রার মা মুনিয়া বেগম মেয়ের দিকে তাকালেন। অতি স্বাভাবিক কণ্ঠে বললেন, এখন তো দোষীপনা করবে, যে বয়সে যেটা মানানসই সেটা করবে না। অদ্ভুত কথা বলো। স্ত্রীর কথা বিশেষ পছন্দ হলো না নুরুল সওদাগরের। বিশেষ এক ধমক দিয়ে বললেন, অতি উড়লে ঝরতে সময় লাগবে না, সামলাও। অপমানে চিত্রার মুখ লাল হয়ে গেল, রাগে ক্ষোভে চোখে জল এলো। কান্নাটা আটকে দিয়ে বলল, একদিন আমার ঝরে যাওয়ার কারণ নিশ্চয়ই আপনি হবেন আব্বু। আমি দেখতে পাচ্ছি আমার ভবিষ্যৎ। এই প্রথম এই প্রথম বোধহয় চিত্রা বাবার মুখের উপর কথা বলল। ব্যাপারটা ভীষণ অপ্রত্যাশিত ছিল। রান্নাঘর থেকে চিত্রার বড় চাচি অবধি হতভম্ব চোখে তাকিয়ে রইলেন। ত্রিশান আর তিশান সোফায় বসা ছিল। চিত্রার কথায় তারাও আকস্মাক হয়ে গেল। চিত্রা আর দাঁড়ালো না, এক ছুটে নিজের ঘরে চলে গেল। বাবার মুখের উপর যে সে এমন একটা কথা বলতে পারবে কখনো ভাবেনি। সবটাই যেন বাহার ভাইয়ের ছোঁয়াচে রোগ। লোকটার গা ছাড়া ভাব দেখতে দেখতে নিজের মাঝেও কেমন সে ভাব চলে এসেছে। বাহার ভাই জলজ্যান্ত রোগটা ছড়িয়ে পড়েছে মস্তিষ্ক জুড়ে। উত্তপ্ত দুপুরে শরীর জুড়ে পুড়ে যাওয়ার জোগাড়। আজ চিত্রার মেজাজটাও বেশ চটে আছে। কলেজ থেকে বের হতেই তার ক্লাসমেট রিফাত তাকে পত্র দিয়েছে। তাও যে সে পত্র না, 100 বানান ভুল পত্র। পত্র পেয়ে যতটা না উৎফুল্ল হয়েছে, ততটাই বানান দেখে রেগে গিয়েছে। প্রেমপত্র না, যেন ক্লাসের সবচেয়ে গর্ধব ছাত্রের পরীক্ষার খাতা। চিঠিটা ছিঁড়ে কুটি কুটি করে রিফাতের মুখেই ছুঁড়ে ফেলে এসেছে সে। রাস্তা পার হতেই ওহি আপার সাথে দেখা চিত্রার। ওহি আপা চেরিকে ফুল স্কুল থেকে নিতে এসেছে। চিত্রার কলেজ আর চেরির স্কুল প্রায় কাছাকাছি। পরিচিত মুখ দেখতেই চিত্রার মন নেচে উঠল, ছুটে গেল ওহি আপার কাছে। চেরিও বেশ খুশি হয়েছে চিত্রা আপাকে দেখে। চিত্রা আপার সাথে তার আবার বেশ ভাব। স্কুল কলেজের গলি ছাড়িয়ে নিজেদের এলাকায় ঢুকতেই বাহার ভাইকে চোখে পড়ল চিত্রার। পাড়ার মোড়ের বড় পিলারটায় সাথে দাঁড়িয়ে মনের সুখে সিগারেট ফুঁকে যাচ্ছে। দুনিয়ায় যেন তার এটার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর নেই। চিত্রা আর চোখে তাকালো, মিনমিন করে বলল, বাহার ভাইয়ের কাছে এলেই সব জ্বলে যায়, হোক সেটা নিকটিন কিংবা হৃদয়। নিজের কথায় নিজেই অবাক হলো চিত্রা। ওহি আপা শুনে ফেলল না তো? ভয়ে 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 ওহি আপার দিকে তাকালো সে। ওহি তখন ফোনে ব্যস্ত। হাঁপ ছেড়ে বাঁচল যেন চিত্রা। দু একটা রিক্সা চলে যাচ্ছে অদূরে। চিত্রার জুতোর ফিতাটা কিছুটা খুলে যাওয়ায় ওপরে হয়ে বসে ফিতাটা লাগিয়ে নেয় সে। ওহি আর চেরি বেশ খানিকটা সামনে গিয়ে দাঁড়ায়। বাহার সিগারেট শেষ করে হাসি মুখে চেরির কাছে এগিয়ে আসতে নিলে সবাইকে অবাক করে দিয়ে একটা জ্বলন্ত বাইক থেকে কিছু তরল পদার্থ ছুঁড়ে মারল চিত্রাদের উদ্দেশ্যে। 3 মেয়ের ভয়ানক চিৎকারে ভারী হলো এলাকা। বাহার কেবল হতভম্ব চোখে তাকিয়ে রইল।